সো ফাইনালি এতদিন পরে অবশেষে চলে এসেছে পুষ্পা দ্য রুলের ট্রেলার। আর ট্রেলারটা যা হয়েছে, এক কথায় যদি বলি, ডিসেম্বরের 5 তারিখে এই সিনেমাটা ইন্ডিয়ান বক্স অফিসে একটা দাবানল নিয়ে আসতে চলেছে। ইয়েস, কোনো তুফান না, কোনো সুনামি টুনামি কিচ্ছু না, একটা দাবানল। জাস্ট যত রেকর্ড আছে আর ম্যাক্সিমাম রেকর্ড জাস্ট জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে এই সিনেমাটা। ট্রেলারটা দেখার পরে আমার কাছে অ্যাটলিস্ট সেটাই মনে হয়েছে। পুষ্পা পার্ট 1-এ আমরা সাধারণ একটা বস্তির ছেলে যার কোনো পিতৃ পরিচয় নেই, তো একটা পিতৃ পরিচয়হীন ছেলে কিভাবে একজন স্মাগলার হয়ে ওঠে এই ব্যাপারটা দেখতে পেয়েছিলাম। এবং সিনেমার শেষটায় আমরা এই স্মাগলিং র্যাকেটের শীর্ষ পর্যায়ে পুষ্পার উত্থান দেখতে পেয়েছিলাম এবং সেখানে তার ক্ল্যাশ হয় একজন পুলিশ অফিসারের সাথে, যারও ঠিক পুষ্পার মতোই ইগো প্রবলেম রয়েছে, যার কাছে টাকা নয় বরং সম্মান জিনিসটাই গুরুত্বপূর্ণ। এবারে পুষ্পা 2 এর ট্রেলারের শুরুতে আমরা এই ব্যাপারটাই দেখতে পাচ্ছি। এখানে কেউ একজন বলছে যে কে এই পুষ্পা, তাকে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে বশ করা যায় না, অবশ্যই তার পূর্বের কোনো ক্ষত রয়েছে। আর এই ক্ষতটা হচ্ছে সম্মান। আমরা প্রথম পার্টে দেখতে পেয়েছিলাম যে পুষ্পা খুবই অবহেলায় বড় হয়েছে, পিতৃ পরিচয়হীন একটা ছেলে হিসেবে সে বড় হয়েছে। এজন্য তার সমাজ থেকে তার মাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা শুনতে হয়েছে। ইভেন তার বাবাকে সেই জিনিসটা জানবার পরও সে বা তার মা কেউই সেই ব্যাপারটা মুখ ফুটে বলতে পারেনি, শুধুমাত্র ভয়ের কারণে। তো মোট কথা, নিজের বাবার পরিচয় জানা সত্ত্বেও সমাজে সে একজন জারজ হিসেবেই বড় হয়েছে। তো তার কাছে ছোটবেলা থেকে সব থেকে কষ্টকর ব্যাপার দারিদ্র কিংবা অভাব ছিল না, তার কাছে আসল কষ্টকর ব্যাপার ছিল পিতৃ পরিচয়হীনতা। সমাজের যে লাঞ্ছনা সে এবং তার মা সহ্য করেছে, এটাই তার মনের মধ্যে বিশাল একটা ক্ষত সৃষ্টি করেছে। আর এখন সে ক্ষতটাই সে পূরণ করার চেষ্টা করছে বাই আর্নিং রেসপেক্ট। তো ঠিক এই জন্যই তার কাছে টাকা পয়সার থেকেও বড় হচ্ছে তার নাম। তার নাম শুনলে মানুষের রেসপেক্ট দিতে হবে, মানুষের মাথা নত করতে হবে, এটাই হচ্ছে তার একমাত্র গোল। আর ঠিক এই ব্যাপারটা আমরা দেখতে পেয়েছিলাম পুষ্পা দা রাইজের শেষের দিকে, যেখানে শুধুমাত্র এই পুলিশ অফিসারকে স্যার না বলার কারণেই বিশাল একটা ক্ল্যাশের সৃষ্টি হয়। আর এই পর্বে আমরা সেই ক্ল্যাশেরই কন্টিনিউশন দেখতে পেতে চলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পার এই যে স্মাগলিং কেরিয়ার, এটা এখন শুধুমাত্র আর ইন্ডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, এই জিনিসটা এবারে ইন্ডিয়ার বাইরে জাপান পর্যন্ত চলে গেছে। তো দ্যাট মিনস এখানে সম্ভবত সে জাপানিজ কিছু স্মাগলারদের সাথে ডিল করছে, যাদের কাছে সে চন্দন কাঠ সাপ্লাই করছে। তো সেখান থেকে একটা কোলিশনের সৃষ্টি হয় এবং সেই ব্যাপারটা পুষ্পাকে টেনে হিচড়ে জাপান পর্যন্ত নিয়ে যায়। ইনফ্যাক্ট জাপানিজ এই সমস্ত স্মাগলারদেরকেও ইন্ডিয়া পর্যন্ত নিয়ে আসে, যার কিছু ঝলক আমরা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছি। তো পুষ্পা হিসেবে এখানে আল্লু অর্জুনকে তুখর লাগছে, জাস্ট তুখর। এই লোকটা এই পুষ্পার ক্যারেক্টারটাকে যেভাবে ক্যারি করছে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে না যে আল্লু অর্জুন পুষ্পার ক্যারেক্টার প্লে করছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে পুষ্পা, এটা আল্লু অর্জুন নয়, দিস ইজ পুষ্পা। এতটাই পারফেকশনের সাথে আল্লু অর্জুন এই ক্যারেক্টারের ম্যানারিজমটা ধারণ করেছে বড় পর্দায়, যেটা দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি সে এত বছর ধরে পুষ্পাই ছিল, জাস্ট আল্লু অর্জুনের ক্যারেক্টার সে প্লে করেছে, বাট অ্যাকচুয়ালি সে পুষ্পা। তার হাঁটা চলা, সোয়াগ, ম্যানারিজম, ডায়লগ ডেলিভারি, এভরিথিং ইজ অন পয়েন্ট। প্রত্যেকটা দৃশ্যে ওকে দেখে আমার মনে হচ্ছে এই 3 বছর ধরে যে এই সিনেমার শুটিং চলছে, এই 3 বছরের মধ্যে সম্ভবত এই ক্যারেক্টারের বাইরেই বের হয়নি। বাসায় যখন গেছে পুষ্পা হয়েই বাসায় গেছে। ফাহাদ ফাজিল অন দি আদার হ্যান্ড, এই লোককে যতক্ষণ ধরে স্ক্রিনে দেখানো হয়েছে, যখন সে স্ক্রিনে আসে সে মনে হচ্ছে আল্লু অর্জুনের ক্যারেক্টারকেও ছাপিয়ে যাচ্ছে বা ওই লেভেলেই চলে যাচ্ছে। আর এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ফাহাদ ফাসিলের এই যে ক্যারেক্টার, তাকেও এখানে অনেকটা বাফ আপ করে দেওয়া হয়েছে, তাকে অনেকটা বুস্ট করে দেওয়া হয়েছে। প্রথম পার্টে আমরা দেখতে পেয়েছিলাম সে খুব একটা ফিজিক্যাল ভিলেন না, বাট এখানে তাকে অনেকটাই ফিজিক্যাল মনে হচ্ছে। তাকে অ্যাকচুয়ালি কোনো পুলিশ না, তাকে একজন মাফিয়া, একজন ডনই মনে হচ্ছে। সে যাকে তাকে যেখানে সেখানে ঝুলিয়ে মেরে দিচ্ছে, সে নিজে দৌড় দিচ্ছে, ঝাঁপ দিচ্ছে, একটা এক্স বা কুঠার নিয়ে সে ঝাঁপ দিচ্ছে, এরকম একটা দৃশ্য ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখে জাস্ট মানে ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে ক্যারেক্টারটাকে। ফাহাদ ফাসিল বলেছিল যে পুষ্পার রিলিজের পরে তার কেরিয়ারের খুব একটা চেঞ্জ এখানে আসেনি। দ্যাট মিনস পুষ্পাতে তার যে ক্যারেক্টারটা ছিল, এটা এই পুষ্পা সিনেমাটা এত বেশি পপুলার হওয়ার পরও তার যে ওভারঅল স্টারডম, সেখান থেকে খুব একটা পরিবর্তন সে দেখতে পায়নি। বাট আই ক্যান গ্যারান্টি পুষ্পা 2 রিলিজের পরে সে পরিবর্তনটা দেখতে পাবে। অভিনেতা হিসেবে তার অবশ্যই একটা জনপ্রিয়তা অলরেডি রয়েছে, বাট এই সিনেমার পরে এখানে তার যে ক্যারেক্টার আমি দেখলাম, এটার পরে একজন স্টার হিসেবেও তার একটা স্টারডম ক্রিয়েট হবে, একটা নতুন ক্রেজ সে দেখতে পেতে চলেছে। আই এম কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, বিকজ তার ক্যারেক্টারকে এখানে ব্যাপক মেনেসিং লাগছে। মানে এখানে যে 2টা ক্যারেক্টার রয়েছে, 2টা ক্যারেক্টারের যে হিউজ ইগো রয়েছে, ইগো প্রবলেম রয়েছে, এদের কাছে মানি পাওয়ার কারো কাছেই মুখ্য বিষয় না, 2জনের কাছেই দরকার
সম্মান, তারও একমাত্র ডিমান্ড হচ্ছে তাকে স্যার বলতে হবে, তার সামনে কুর্নিশ করে কথা বলতে হবে। অন্যদিকে পুষ্পারও এটাই ডিমান্ড যে তার সামনে সবাই কুর্নিশ করবে, সে কারো সামনে ঝুঁকে গানে এই সালা। এই ব্যাপারটা দেখাটা খুবই ইন্টারেস্টিং। এই যে একটা মেল ইগো ক্ল্যাশ, এই জিনিসটাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে, এই ব্যাপারটাই সুকুমার এই সিনেমার মধ্যে ডেলিভার করতে চলেছে। এবং দি আদার হ্যান্ড আমরা এখানে এটাও দেখতে পাচ্ছি যে পুষ্পা তার বউয়ের কাছে কিন্তু একেবারে একরকমের ভেজা বিড়ালি হয়ে যাচ্ছে। তার স্ত্রীর সাথে তার কাইন্ড অফ ফুড ফেটিশ আমরা দেখতে পাচ্ছি। এনিওয়ে, তো একটা ডায়লগ এখানে রয়েছে যে ওয়াইফের কথা শুনে স্বামী চললে পরে কি হয়, সেই ব্যাপারটা এবার আমি দেখাবো। তো এখান থেকে ব্যাপারটা ইন্ডিকেট করা হচ্ছে যে এখানে রাশমিকার যে ক্যারেক্টার রয়েছে তাকে শুধুমাত্র জাস্ট আই ক্যান্ডি হিসেবে রাখা হবে না, এই পার্টে তার একটা বিশাল ভূমিকা রয়েছে। এখানে পুষ্পা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার একটা বিশাল ইমোশনাল সাপোর্ট হোক বা স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট হোক, এখানে কিন্তু রাশমিকার ক্যারেক্টারটার একটা ভূমিকা রয়েছে। তার ইনফ্লুয়েন্সই বা তার সাপোর্টই পুষ্পা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা একটা বেশ ইন্টারেস্টিং পার্ট। বিশেষ করে এই ধরনের সিনেমায় তো নায়িকাদের তেমন একটা কোনো ভূমিকাই থাকে না, জাস্ট তাদেরকে কলা গাছের মতো রেখে দেওয়া হয়। তো এখানে যে আভাস দেওয়া হচ্ছে যে রাশমিকার ক্যারেক্টার একটা বিশাল ভূমিকা থাকবে, এটাও বেশ ইন্টারেস্টিং। এবার যদি ভিজুয়াল নিয়ে কথা বলি, ভিজুয়ালে ওরা জাস্ট স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছে। স্কেল প্রথম পার্টের থেকে অনেক অনেক বড় করে ফেলেছে। হিউজ পরিমাণে টাকা যে খরচা করেছে এই জিনিসটা এখানে দেখা যায়। বাট শুধুমাত্র টাকা না, এর পিছনে যে প্যাশনটা আছে সেই জিনিসটা কিন্তু স্ক্রিনে ফুটে উঠছে। যেই সিনেমাটা মাত্র 1 বছরের ব্যবধানে আসার কথা ছিল, সেই সিনেমাটা আস্তে আস্তে কেন 3টা বছর লেগে গেল, এই জিনিসটা কিন্তু এখানে ভিজিবল। বেশ কিছু শট রয়েছে যেগুলো দেখলে বোঝা যায় যে এতটা পারফেকশন অ্যাচিভ করতে হলে সেটার পিছনে কতটা সময় দিতে হয়, ক্রিয়েটিভ লেভেলে কতটা সময় দিতে হয়, কতটা সময় নিয়ে ভাবতে হয়, এবং সেই জিনিসটা অনসেট এক্সিকিউট করতে সেটার পিছনেও কতটা সময় দিতে হয়। এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন যে আমাদের যে 3টা বছর সময় লেগেছে, কোথায় লেগেছে সেই জিনিসটা ওরা জাস্ট দেখিয়ে দিচ্ছে। এবং সেটা দেখার পরে এত বছরের যে এতটা লম্বা সময়ের যে একটা অপেক্ষা, সেই জিনিসটা নিয়ে আর কোনো অভিযোগ রাখা যায় না। দেখে মনে হয় যে ভাই লেট হোক, বাট প্রত্যেকটা সিনেমা ঠিক এতটা পারফেকশনের সাথে স্ক্রিনে আসা উচিত। অ্যাটলিস্ট তাদের দিক থেকে তারা কোনো রকমের কার্পণ্য করেনি, কোনো রকমের তাদের চেষ্টার কমতি রাখেনি। এই জিনিসটা পুরোপুরিভাবে ভিজিবল। আর ডিএসপি মিউজিকে জাস্ট আগুন ধরিয়ে দিয়েছে সে। নাও সবকিছু মিলিয়ে ট্রেলারটা এমনটাই হয়েছে যে ইন্ডিয়ান বক্স অফিসের একটা দাবানল নিয়ে আসতে চলেছে। নাও অফকোর্স ইটস নট এ পারফেক্ট ট্রেলার, এর বেশ কিছু ফ্লস রয়েছে। যেখানে সব থেকে বেশি প্রবলেম হয়ে যেতে পারে সেটা আমার মনে হচ্ছে এই যে স্কেলটা এত বড় করে ফেলা হয়েছে এবং ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে গিয়ে আমার কথা মনে হচ্ছে যে প্রথম পার্টে যে একটা গল্পটা কিন্তু খুবই রুটেড একটা গল্প ছিল, এবং পুষ্পার যে ক্যারেক্টার সেটা কিন্তু খুবই রুটেড ক্যারেক্টার। বাট এবারে যেহেতু জাপানের স্টোরি লাইন এখানে চলে আসছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হচ্ছে, তো সেখানে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এই যে একটা রুটেডনেস বা এই যে একটা রুটেড ব্যাপার গল্পের মধ্যে বা ক্যারেক্টারের মধ্যে, সেই জিনিসটা কোথাও গিয়ে একটা হারিয়ে যেতে পারে। সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আমরা বারবারই লক্ষ্য করেছি যে ওদের যে স্ট্রেংথ সেটা হচ্ছে এই যে একটা রুটেড ব্যাপার। যখনই ওরা ওদের সিনেমায় এই জিনিসটা থেকে বেরিয়ে এসে অন্য কিছু ট্রাই করে, তখন কিন্তু এই জিনিসটা দর্শকের কাছে খুব একটা ভালোভাবে গৃহীত হয় না সাধারণত। কারণ ওদের যে লোকাল স্টাইল, ওদের যে লোকাল গল্প, ওদের যে লোকাল ক্যারেক্টার, এটার জন্যই পুরো ইন্ডিয়া জুড়ে কিংবা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ওদের সিনেমাগুলো অনেক বেশি বিলাভড। তো ওদের এই যে গল্প বলার ধরন বা গল্প বা ক্যারেক্টারের যে ওদের যে একটা নিজস্বতা, সেই জিনিসটা থেকে যদি ওরা একটু দূরে সরে যায়, সেক্ষেত্রে বরাবরই সেই জিনিসটা একটা নেগেটিভ ইম্প্যাক্টই ফেলে। তো এই সিনেমার ক্ষেত্রে কোথাও গিয়ে সেরকম একটা কনসার্ন কিন্তু আমার এই ট্রেলারটা দেখার পরে থেকেই যাচ্ছে। বাট স্টিল সুকুমারের উপরে আমি পুরোপুরি ভরসা করছি, বিকজ সুকুমার সে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর তেলেগুর। সে জানে এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। সো আই হোপ যে স্কেল খুব একটা বড় করে তোলার চক্করে বা ওয়ার্ল্ডটাকে খুব একটা বিস্তৃত ভাবে দেখানোর চক্করে সেই জিনিসটা নষ্ট করে ফেলবে না। আরো কিছু ছোটখাটো ব্যাপার আছে যেগুলো নিয়ে চাইলে কিছুটা কনসার্ন প্রকাশ করা যায়, বাট যেহেতু ট্রেলারটা এতটাই মানে ভিজুয়ালি অ্যাপিলিং, তারপরে ক্যারেক্টার ওয়াইজ, অভিনয়ের দিক থেকে, সব দিক থেকে আমাকে মোটামুটি বেশ ভালোই স্যাটিসফাই করেছে। এই জন্য সে বিষয় নিয়ে আমি খুব একটা কমপ্লেন করবো না আমি রিভিউর মধ্যে। তবে হ্যাঁ, ছোট্ট করে এই ব্যাপারটা অবশ্যই মেনশন করতে চাইবো, সেটা হচ্ছে যে পুরো ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত মানে এমন সব সিন দিয়ে ভরে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সিনই মানে লাফিয়ে উঠে তালি বাজানোর মতো সিন। এই জন্য যে প্রবলেমটা হয়েছে যে কোনো একটা স্পেসিফিক মোমেন্টে যে আপনি একটা হাই ফিল করবেন বা ওই সব মোমেন্টগুলো আপনার একটা টেক অ্যাওয়ে হবে এই ট্রেলার থেকে, সেই জিনিসটা কিন্তু এখানে হয়নি। প্লাস এর যে টিজার ড্রপ করা হয়েছিল, আল্লু অর্জুনের যে একটা লুক ড্রপ করা হয়েছিল, ওটার যে একটা ব্যাপার ছিল, সেই হাইটাও কিন্তু এই ট্রেলারটা দিতে পারছে না কোথাও গিয়ে। এটাও খুবই স্বাভাবিক ব্যাপার, বিকজ
আমরা এটা দেখে অভ্যস্ত যে একটা টিজার যেই লেভেলের হাইটা প্রোভাইড করতে পারে সেটা ট্রেলার অতটাও পারে না, সেখান থেকে ট্রেলার কিছুটা সবসময় পিছিয়েই থাকে। এখানেও সেরকম একটা প্রবলেম হয়েছে। যা ডেলিভার করেছে সুকুমার তারপরে আমি খুব একটা বেশি কমপ্লেন করতে রাজি না। আমি সিনেমাটা দেখার জন্য জাস্ট মুখিয়ে আছি, বাংলাদেশে রিলিজ হলে জাস্ট একটা খেলা হয়ে যাবে। এনিওয়ে, এই ছিল ট্রেলারটা নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলের প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।